আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব 3.5 পরমাণুর ভেতরের কণিকা। পরমাণুর ভেতরের কণিকা। এখন আমরা এর আগে দেখেছি যে পরমাণুটা কাকে বলে। আমরা জানি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে পরমাণু বলে। যদি আমি একটা পরমাণু আঁকাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে নাইট্রোজেন এর একটা পরমাণু আঁকলাম, যেটা আমি ইলেকট্রনকে কণা ধর্ম ধরে অর্থাৎ বোর পরমাণু মডেল অনুসারে আঁকলাম। নাইট্রোজেন সোডিয়াম লিখে ফেলেছি। আচ্ছা, সোডিয়ামই থাক। তাহলে সোডিয়ামের প্রথম কক্ষপথে এটা, 2 নম্বর কক্ষপথে এটা, আর 3 নম্বর কক্ষপথে এটা। এরপরে সোডিয়ামের একটা নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে সোডিয়াম পরমাণুর একটা নিউক্লিয়াস। এইটুকু আছে সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে সোডিয়ামের এই যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন আর নিউট্রন। এই সোডিয়ামের নিউক্লিয়াসের ভিতরে থাকবে হচ্ছে প্রোটন আর নিউট্রন। অর্থাৎ এখানে দিলাম আমি পি আর হচ্ছে এন। এরকম প্রোটন আর নিউট্রন থাকবে নিউক্লিয়াসের ভিতরে একসাথে। এই সব জায়গায় প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে। আর ইলেকট্রন সমূহ এই প্রত্যেকটা কক্ষপথে এরকম ইলেকট্রন থাকে। প্রত্যেকটা কক্ষপথে ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথে থাকে দুটো, যেহেতু আমি বোর পরমাণু মডেল আঁকছি। আমরা এরপরে বোর পরমাণু মডেলটা দেখবো ভালো করে। তাহলে আছে 8 আর 2 10 আর 11 আছে। তাহলে আমরা দেখলাম যে এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস, যাকে আমি এনিউ বলেছি। আর এর এই যে প্রত্যেকটা এই যে অংশ, এই একটা একটা যে দাগ, একটা একটা দাগ, একে বলা হয় অরবিট। একে কি বলে? অরবিট বা কক্ষপথ। অরবিট বা কক্ষপথ, নট অরবিটাল। অরবিটাল আলাদা, অরবিট আলাদা। তাহলে এখন এটা বলে অরবিট বা কক্ষপথ। তাহলে আমরা দেখবো পরমাণুর একটা সোডিয়াম পরমাণু দেখতে এরকম, অক্সিজেন পরমাণু দেখতে একই রকম হবে, কিন্তু এই ইলেকট্রন কম বেশি থাকবে, এই প্রোটন আর নিউট্রন কম বেশি থাকবে। তাহলে এখন দেখি পরমাণুর ভেতরের কণিকা। পরমাণুর ভেতরের কণিকা রয়েছে, প্রথম দিচ্ছি ইলেকট্রন, এরপর রয়েছে প্রোটন, আছে নিউট্রন। পরমাণুর ভিতরে অনেক প্রকার কণিকা আছে। তার ভিতরে স্থায়ী কণিকা বলা হয় 3টি, সেটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এছাড়াও অস্থায়ী কণিকা অনেক আছে, কম্পোজিট কণিকা আছে। তারপরে অস্থায়ী কণিকার ভিতরে রয়েছে পায়ন, মেশন, বিয়ন, মিউমেশন, এইরকম অনেক ধরনের কণিকা আছে। তারপরে কম্পোজিট কণিকার ভিতরে রয়েছে আলফা কণা রয়েছে, এরকম অনেক প্রকার কণা রয়েছে। ডিউটেরিয়াম কণা রয়েছে, ওগুলো বাদ দিই আমরা এখন। তাহলে এখন এখানে আমরা দেখি পরমাণুর ভিতরে প্রধানত 3 ধরনের কণিকা থাকে। একটা আছে ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন, যেটা হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা বা মূল কণিকা। তাহলে পরমাণুর মূল কণিকার অবস্থান দেখি। এই ইলেকট্রন, প্রথমে রয়েছে ইলেকট্রন। ইলেকট্রনের অবস্থান হচ্ছে কক্ষপথে। নিউক্লিয়াসের বাইরে যে নির্দিষ্ট দূরত্ব পরপর একটা কক্ষপথ রয়েছে, এই কক্ষপথে হচ্ছে ইলেকট্রনের অবস্থান। এখানে আমি প্রথম কক্ষপথে নির্দিষ্ট দূরত্ব পরপর রয়েছে এই দুটো ইলেকট্রন, পরের কক্ষপথে 8টা রয়েছে, এরকম এই নির্দিষ্ট দূরত্ব পরপর রয়েছে। তাহলে ইলেকট্রনের অবস্থান আছে নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে। প্রোটন, প্রোটন, প্রোটন লেখা গেছে প্রোটন। প্রোটনের অবস্থান আছে নিউক্লিয়াসে। এই যে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, নিউক্লিয়াসের যে পি দ্বারা প্রকাশ করা হয়েছে প্রোটন। এই প্রোটন থেকে আছে নিউক্লিয়াসের ভিতরে, পরমাণুর মানে কেন্দ্র অর্থাৎ মাঝখানকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন। আর নিউট্রন, নিউট্রনও এই প্রোটন আর নিউট্রন একসাথে থাকে এই নিউক্লিয়াসের ভিতরে, এর অবস্থানও নিউক্লিয়াসে। এরপর দেখি প্রতীক। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। এরপর আমরা দেখি নিউক্লিয়াস, প্রোটন। প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়। এই যে আমি দিয়েছি এখানে, প্রোটনকে পি দ্বারা প্রকাশ করা হয়, ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। নিউট্রনকে ছোটদের, এই সবগুলো ছোটদের প্রতীক এন দ্বারা প্রকাশ করা হয়, ছোটদের অক্ষর এন দ্বারা প্রকাশ করা হয়, যাকে নিউটন বলা হয়। প্রকৃত আধান, আধান বলতে চার্জ বোঝায়। তাহলে প্রকৃত আধান কতটুকু বা চার্জ কতটুকু? ইলেকট্রনের চার্জ আছে -1.60 × 10⁻⁹ কুলম্ব। এর থেকে অল্প কোনো ঋণাত্মক চার্জ প্রকৃতিতে থাকতে পারে না। এর থেকে অল্প কোনো ঋণাত্মক চার্জ প্রকৃতিতে নেই। সেটা কত? -1.60 × 10⁻⁹ অর্থাৎ প্রকৃতিতে যত চার্জ আছে তার ভিতরে সব থেকে কম পরিমাণ চার্জ আছে ইলেকট্রনের। আর যার চার্জের পরিমাণ আছে -1.6 × 10⁻⁹ কুলম্ব, এত চার্জ। এরপরে ইলেকট্রন, প্রোটনের চার্জ। প্রোটনের চার্জ আছে যত পৃথিবীতে ধনাত্মক চার্জ আছে সব থেকে কম পরিমাণ ধনাত্মক চার্জের পরিমাণ আছে এইটা, অর্থাৎ প্রোটনের। সেটা আছে 1.6 × 10⁻⁹ কুলম্ব। 60 না বললেও চলে, 1.6 × 10⁻⁹ কুলম্ব, এটা হচ্ছে প্রোটনের চার্জ। এরপরে আছে নিউট্রন। নিউট্রনের চার্জ নিরপেক্ষ, অর্থাৎ ধনাত্মক নেগেটিভও না, তাই চার্জ আপেক্ষিকভাবে চার্জ শূন্য বা প্রকৃত আধান বা চার্জও শূন্য।
আপেক্ষিক আধান, আপেক্ষিক বলতে কোনো কিছুর সাপেক্ষে তুলনাকে বোঝায়। আমরা যদি নিউটনের চার্জ 0 ছিল প্রকৃত, তাহলে আপেক্ষিক 0। প্রোটনের চার্জকে যদি আমরা অন ধরি, প্রোটনের চার্জকে যদি আমরা প্লাস অন ধরি, অর্থাৎ প্রোটনের থেকে ইলেকট্রন কত গুণ চার্জ বেশি কিংবা কত গুণ সেটা হচ্ছে -1, কত গুণ -1। তাহলে প্রোটনের চার্জ আছে +1, ইলেকট্রনের চার্জ আছে -1, আর নিউটনের চার্জ আছে 0। এটা হচ্ছে আপেক্ষিক আধান। আর প্রকৃত আধান এটা যেটা বলেছি। এবার হচ্ছে প্রকৃত ভর, এগুলো নির্ণয় করা হয়। প্রকৃত আধান যেগুলো নির্ণয় করেছে এটা তৈলবিন্দুর পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী মিলিকেন এই ইলেকট্রনের প্রকৃত চার্জ নির্ণয় করে। যাক, এবার হচ্ছে প্রকৃত ভর, এগুলো নির্ণয় করা হয়েছে। তাহলে প্রকৃত ভর বলতে একটা ইলেকট্রনের প্রকৃত ভর কত, এগুলো সাধারণত এএমইউতে প্রকাশ করা, অর্থাৎ অ্যাটমিক ম্যাস ইউনিট, পারমাণবিক ভর পরিমাপের একক দিয়ে। তবে আমরা এখানে গ্রামে প্রকাশ করে দেখাইছি, যেটা বইতে দেওয়া আছে। অর্থাৎ প্রকৃত ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। ভালো করে খেয়াল করবো, গ্রামে রয়েছে। আমরা যদি কোনো অঙ্ক করতে যাই, সেখানে যদি এসআই পদ্ধতি ব্যবহার করি, অর্থাৎ আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতি, সেখানে আমাকে কেজি বানিয়ে নিতে হবে। অর্থাৎ 9.11 × 10⁻31 কেজি, মানে আরও 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে ইলেকট্রনের প্রকৃত যে ভর রয়েছে সেটা হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম। এরপর রয়েছে প্রোটনের ভর। প্রোটনের ভর 1.673 জায়গায় শুধুমাত্র সামান্য একটা পার্থক্য, এই 3 আর এই 5। নিউটনের ক্ষেত্রে 1.675 আর প্রোটনের ক্ষেত্রে 1.673 × 10⁻23 গ্রাম, এর 23 গ্রাম। এগুলো যদি অঙ্ক করার সময় লাগে তখন সেখানে আমরা কেজিতে ব্যবহার করব অধিকাংশ ক্ষেত্রে, যদি এসআই পদ্ধতি প্রকাশ করি। অর্থাৎ এখানে তখন ব্যবহার করতে পারছে 1.673 × 10⁻26 কেজি। আচ্ছা, আপেক্ষিক ভর, আমরা যদি ইলেকট্রনের চার্জকে 0 ধরি, মানে প্রোটনের চার্জ কিংবা নিউটনের চার্জকে যদি আমরা 1 ধরি, তাহলে প্রোটনের থেকে যদি আমরা 1 ধরি, তাহলে প্রোটনের থেকে নিউটনের চার্জের যদি কত গুণ বেশি সেটা হচ্ছে 1 গুণ, মানে প্রায় সমান। তাহলে এদের 1 গুণ। এবং এই ইলেকট্রনের চার্জ আছে 0 ধরা, এর কারণ হচ্ছে প্রোটনের থেকে একটা নিউটনের থেকে প্রোটন বা নিউটনের থেকে ইলেকট্রনের ভর 1840 গুণ কম, এত কম যা হিসাব করা যায় না। এই জন্য আপেক্ষিক ভর 0 ধরা হয়। আর প্রকৃত ভর তো দেওয়া রয়েছে। প্রকৃত ভর মানে প্রকৃত ভরই মাপলে যেটা হয় সেটা, আর আপেক্ষিক অন্য সাপেক্ষে তুলনা করলে। অজাসনিতে যত মৌল আছে, অর্থাৎ আমরা এর আগে দেখেছি যে 118টি মৌল রয়েছে আজ পর্যন্ত আবিষ্কৃত, প্রকৃতিতে 98টি। এই মৌলগুলোর মধ্যে সকল পরমাণুর প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আছে। শুধুমাত্র একটা পরমাণুর নেই, নিউট্রন নয়, সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন পরমাণুর কোনো নিউট্রন নেই, হাইড্রোজেন পরমাণুর কোনো নিউট্রন নেই। তো শুধু প্রোটন আর ইলেকট্রন আছে, একটা প্রোটন একটা ইলেকট্রন, একটা প্রোটন আর একটা ইলেকট্রন। এরপর দেখি পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বলে। এটা হচ্ছে সংখ্যা যদি বলি, কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত তার প্রোটন সংখ্যাকেই তার কি বলে? পারমাণবিক সংখ্যা বলে। যদি একটা পরমাণু নিউক্লিয়াসে 10টা প্রোটন থাকে তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে 10, যদি 5টা থাকে তাহলে তার পারমাণবিক সংখ্যা হবে 5। আচ্ছা, আর এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান থাকে। এটা যদি 10টা প্রোটন থাকে এবং স্বাভাবিকভাবে যদি চার্জিত না হয়, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক চার্জ না হয়, তাহলে সেই ক্ষেত্রে এর হবে ইলেকট্রন হবে সেই 10টাই। যেরকম আমি যদি এখন বলি কি যে অক্সিজেন ও এর প্রোটন কত, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, কত 8, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 8, তাহলে ইলেকট্রন কত, তাহলে অক্সিজেনের ইলেকট্রনও 8। এখন যদি আমি বলি O2-, অর্থাৎ অক্সিজেন যদি 2 ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে প্রোটন সংখ্যা কখনো পরিবর্তন হবে না। অক্সিজেনের প্রোটন সংখ্যা 8ই আছে, যেহেতু মাইনাস রয়েছে 2-, তার মানে সে 2 ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হবে 10টা এখানে। কারণ অক্সিজেন 8টা ছিল, আরো 2টো সে গ্রহণ করেছে, মোট 10টা হয়েছে। তার মানে যদি সিম্পলি স্বাভাবিকভাবে থাকে তখন তার ইলেকট্রনের প্রোটন সংখ্যা সমান থাকে, কিন্তু চার্জিত হলে যদি ধনাত্মক চার্জ তার মানে ত্যাগ করেছে তখন কমে যাবে চার্জ ইলেকট্রন, আর তখন আমাদের একই থাকবে। প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। প্রোটন সংখ্যার সংখ্যা কোনো ভর সংখ্যার আরেক নাম হচ্ছে মাস সংখ্যা। এর সংখ্যা যদি বলি তাহলে কোনো পরমাণুর নিউক্লিয়াস অবস্থিত প্রোটন আর নিউটনের ভরের যোগফলকে তার ভর সংখ্যা বলে। প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফলকে তার ভর সংখ্যা বলে। এটা হচ্ছে আপেক্ষিক ভর। আর যদি প্রকৃত ভর হিসাব করে তাহলে প্রোটনের প্রকৃত ভর আর নিউটনের প্রকৃত ভরের সমষ্টি হচ্ছে তার ভর হবে, প্রকৃত ভর হবে। আর যেহেতু ভর সংখ্যা সাধারণত প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা, কয়টা প্রোটন আছে কয়টা নিউটন আছে, তার যোগফলই হচ্ছে তার ভর সংখ্যা। এখন প্রোটন আর ইলেকট্রন একই থাকে, কিন্তু প্রোটন আর নিউটন সমান থাকতেও পারে, নাও থাকতে পারে, সমান থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে সবসময় নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা থেকে হয় বেশি থাকবে, না হয় সমান থাকবে, কিন্তু কখনো নিউটন প্রোটনের থেকে কম থাকে না। আচ্ছা, তাহলে ভর সংখ্যা বা মাস সংখ্যা এর যদি সংখ্যা বলি, তাহলে পরমাণুর নিউক্লিয়াস অবস্থিত প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার সমষ্টিকে বা যোগফলকে আমরা কি বলি? তার ভর সংখ্যা বলি।
ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এ ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা, অর্থাৎ পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার সমষ্টিকে তার ভর সংখ্যা বলে থাকি। যেরকম এই জায়গায় সোডিয়ামের ভর সংখ্যা আছে 23। সোডিয়াম যদি আমরা খেয়াল করি তাহলে সোডিয়াম এর ভর সংখ্যা হচ্ছে 23, যার প্রোটন আছে 11টি, তাহলে নিউটন কয়টা আছে? আমরা জানি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউটন সংখ্যা। তাহলে ভর সংখ্যা আছে 23, প্রোটন যদি এবার বিয়োগ করি তাহলে প্রোটন আছে যেহেতু 11টা, তাহলে 11 সমান n, তাহলে n ইজ ইকুয়াল টু কত হচ্ছে 12। এই যে এখানে প্রোটন ছিল 11টা কিন্তু নিউটন হচ্ছে 12টা, প্রোটন আছে 11টা কিন্তু নিউটন 12টা, তাহলে এদের কম বেশি হতে পারে, আবার সমান হতে পারে। যেমন অক্সিজেনের ক্ষেত্রে যদি আমরা অক্সিজেন চিন্তা করি, অক্সিজেনের এই ভর সংখ্যা 16, প্রোটন সংখ্যা 8, তাহলে নিউটন হবে কত? 8। অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে নিউটন সংখ্যা পেয়ে যায়, তাহলে এখানে 8, এখানে সমান আছে। অক্সিজেন কার্বনের ক্ষেত্রে 6, প্রোটন সংখ্যা 6, নিউটন সংখ্যা 6, মোট ভর সংখ্যা হচ্ছে 4। আর মৌলের প্রতীকটা দেখি, কোনো একটা মৌল আমি যদি এই জায়গায় আমি একটা মৌল, এই জায়গাটা যদি পরমাণু লিখলাম কিংবা মৌল লিখলাম, এই জায়গায় আমি দেখাচ্ছি সোডিয়াম, তাহলে সেই সোডিয়াম আমি দেখি, সোডিয়াম আমরা জানি এই ভর সংখ্যাকে বলা হয় এ, আর তার প্রোটন সংখ্যাকে বলা হয় জেড। এটা সোডিয়ামের বাম পাশে উপরে যেটা ব্যবহার করা হয়, যে সংখ্যাটা লেখা হয় একটা পরমাণু, সেটাকে তার ভর সংখ্যা নির্দেশ করে। আর বাম পাশের নিচে ভর সংখ্যা নিচে, বাম পাশের নিচে যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে তার প্রোটন সংখ্যা নির্দেশ করে। ডান পাশের উপরে যদি কোনো কিছু ব্যবহার করা হয় সেটা ধনাত্মক ঋণাত্মক হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে, তাহলে সেটা তার চার্জ ব্যবহার বলা হয়। আর ডান পাশের নিচে যেটা ছোট করে ব্যবহার হয় এটা হচ্ছে তার অণুতে উপস্থিত পরমাণু, তার অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা নির্দেশ করে। যদি আমরা এই জায়গায় সোডিয়ামের কথা চিন্তা করি, তাহলে সোডিয়ামের ভর আমরা জানি 23, এই জানি সোডিয়ামকে এখানে উপরে ব্যবহার করা হয়েছে 23, আর তার প্রোটন সংখ্যা আছে 11, অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা আছে 11, সেটা এটা নিচে ব্যবহার করা হয়েছে। যদি আমি এখানে অক্সিজেন ব্যবহার করতাম তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এখানে আমরা জানি অক্সিজেনের 16, এটা জানি 8, আর অক্সিজেনের যদি আমি চার্জ অর্থাৎ যদি চার্জ দিতে থাকতো, অর্থাৎ দুটো যদি চার্জ গ্রহণ করতো তাহলে সেক্ষেত্রে উপরে লিখতাম। আর কোনো পরমাণুর নিচে তার এই যে নিচে লিখেছি এটা তার পরমাণু সংখ্যা নির্দেশ করে কোনো অণুর। তাহলে এইভাবে একটা মৌলের প্রতীক নির্দেশ করা হয়। আচ্ছা, এরপরে ক্লাসে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটা দেখবো, তারপরে বোর।